অন্ধ দর্শন, এটা একান্ত ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। কিভাবে দর্শনের দিক দিয়ে ইস্টবেঙ্গল মার খাচ্ছে এবং কিভাবে ইস্টবেঙ্গল এই বর্তমান যে একটা অন্ধকারে কূপে পড়ে গেছে সেখান থেকে রক্ষা পেতে পারে। তো আমি যে বক্তব্যগুলো রাখবো সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন অডিওতে বহুদিন আগে বহুবার আমি বলেছি এবং সেগুলো আমার চ্যাট ফোরামে শেয়ার করেছি। কিন্তু যা হয় মানুষের, মানে সাধারণ মানুষের যেটা হয়, চোর পালালে বুদ্ধি পারে। এখন অনেকে নড়ে চড়ে উঠেছে। এখন আমাকে অনেকে বলছে, মানে আমার থেকে যারা অনেকে হয়তো বয়সে ছোট, দাদা এই এই কোচটাকে আনলে কেমন হয়, ইভান টিভান এরকম একাধিক নাম বলছে। তো দেখুন, মানে আমি তো কোনো এজেন্ট নই বা দালালও নই, তো আমি কোনো বিশেষ কোনো কোচ বা কারোর নাম বলতে পারবো না। কিন্তু যেগুলো আগে আমি বলেছি সেগুলো আবার রিপিট করতে পারি, যে দর্শনের দিক থেকে কিভাবে ভাবা উচিত এই মুহূর্তে, সেটা যদি কেউ বুঝতে পারে, অন্তত ইস্টবেঙ্গলের যারা ম্যানেজমেন্টে আছে তারা যদি বুঝতে পারে, তাহলে তারা নিজেরাই সঠিক নাম চয়ন করতে পারবে বা সিলেক্ট করতে পারবে। তো প্রথমে আসা যাক কোচের ব্যাপারে, মানে যেখানে ব্যাপারটা ঘেটে গেছে আমাদের। এটা আমি কিন্তু বহু আগে বলেছিলাম, যখন ইস্টবেঙ্গল এই কোয়াদ্রাতকে সিনিয়র টিমে দায়িত্ব দেয় এবং ডেভেলপমেন্ট টিমে দায়িত্ব দেয় বিনোকে, তখনই আমি একাধিকবার বলেছিলাম, মানে লিখিত আকারে বা অডিও মারফত এই নিয়ে বহুবার বলেছিলাম। যাকে তো কোচের ব্যাপারে আসা যাক, আমি কিছু মানে প্রশ্ন উত্তর আকারে আলোচনাটা করব। আপনি যদি বোঝেন বা ক্লাব কর্তারা যদি বোঝে, তারা নিজেরাই বাকিটা ভেবে নিতে পারবে, স্পুন ফিডিংয়ের দরকার নেই। প্রথমত, আইএসএল এর জন্য কি আইএসএল অভিজ্ঞ কোচ দরকার? একদমই না। হলে ভালো, না হলেও কিছু এসে যায় না। এইটা কিন্তু একটা বড় একটা টিকমার্ক ছিল যে আইএসএল অভিজ্ঞ কোচ বা আইএসএল জয়ী কোচ, যেটার ভিত্তিতে এই নিতুরা কোয়াদ্রাতকে চয়ন করেছিল, নিতু এবং ইমামি। তো এটা কিন্তু নাইস টু হ্যাভ, মানে থাকে না, মানে জেডিতে বা জব ডেসক্রিপশনে নাইস টু হ্যাভ, হলে ভালো, না হলেও কিছু এসে যায় না। কারণ আপনার যদি ইতিহাসটা দেখেন, ভারতীয় ফুটবলে যারা খুব সফল কোচ, মানে অন্তত ইস্টবেঙ্গলে বা কলকাতার ময়দানে, সে চিরিক মিলোবান থেকে শুরু করে রুস্তম আকরামভ, তারা কিন্তু কেউই ভারতের আসার আগে ভারতে কাজ করেনি বা তো এশিয়াতেও সেই অর্থে কাজ করেনি। চিরিক মিলোবান তো পুরোটাই ইউরোপে কাজ করেছে, আর রুস্তম আকরামভ যদিও মানে টেকনিক্যালি এশিয়া, মানে উজবেকিস্তান, কিন্তু ওদের একটা রাশিয়ান ঘরানা রয়েছে। তো সেই অর্থে এরা দুজনে কিন্তু কেউ কাজ করেনি। তারপর আমরা যদি দেখি ইস্টবেঙ্গলে যারা ধরুন গত 20-30 বছরে বিদেশি কোচরা যারা ভালো কাজ করেছে, সে আপনার মর্গান বলুন, মর্গানকে আমার সেই অর্থে দারুণ লাগতো না, কিন্তু মানে ওই রিসেন্ট ইতিহাস অনুযায়ী মর্গানকে ভালো বলতেই হবে। তারা যে ধরুন ফিলিপ ডি রাইটার বেলজিয়ামের মানুষ, উনি এসে কিন্তু প্রথমেই ভালো কাজ করেছেন। সুতরাং যদি কোচের সেরকম মেধা থাকে, অভিজ্ঞতা থাকে, তার কিন্তু বিদেশে কোচিংয়ে, মানে ইন্ডিয়ায় পূর্বে অভিজ্ঞতা না থাকলেও চলে। আরেকজনের কথা ভুলে গেলাম, সে হচ্ছে আলেহান্দ্র ভালো কাজ করেছে, এসে প্রথম মৌসুমে ভালো কাজ করেছে, দ্বিতীয় মৌসুমে বরঞ্চ আলেহান্দ্র একটু ছড়িয়েছিল। তা আলেহান্দ্র কিন্তু ভারতে আসার আগে থাইল্যান্ডেও কাজ করেছিল, কিন্তু থাইল্যান্ডে একই ঘটনা ঘটেছিল, প্রথম মৌসুমে ভালো কাজ, দ্বিতীয় মৌসুমে বিদেশি নিয়ে একটু সমস্যায় পড়েছিল। একই কেস কিন্তু ও ইস্টবেঙ্গল আসার পরও করেছিল। প্রথম মৌসুমে বিদেশিটা যেহেতু ও নিজে চয়ন করেনি, তাই সমস্যায় পড়েনি। দ্বিতীয় মৌসুমে যেই ওর দায়িত্বে পড়লো বিদেশি নির্বাচন করা, তখনই ঘেটে গেল। কিন্তু ঘটনা হচ্ছে প্রথম মৌসুমে এসে কিন্তু ভালো কাজ করেছিল। সুতরাং মানে ভারতে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা আইএসএল এর অভিজ্ঞতা থাকতে হবে, এটা নাইস টু হ্যাভ, এটা না হলেও চলে। কিন্তু কী কী গুণ অবশ্যই দরকার? প্রথমত, যে কোচ হবে, মানে নাম্বার 1 পয়েন্ট, তার সিনিয়র টিমে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা দরকার, স্পেশালি ক্লাব ফুটবল লেভেলে সিনিয়র টিমে। এটা কি কোয়াদ্রাতে ছিল? না, ছিল না। কোয়াদ্রাতের আপনি যদি গোটা ওর কোচিং ইতিহাসটা দেখেন, ও শুধু বেঙ্গালুরুতেই কোচিংয়ের অভিজ্ঞতা ছিল 2.5 বছর, আগে পরে কিন্তু ওর কোনো
কোচিং অভিজ্ঞতা ছিল না সিনিয়র টিমের হেড কোচ হিসেবে। তো এইটা ম্যান্ডেটারি, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। মানে যে কোচ হবে তার ক্লাব ফুটবলে সিনিয়র লেভেলে কোচিংয়ের অভিজ্ঞতা থাকা দরকার। ক্লাব ফুটবল মানে ন্যাশনাল টিম নয়, ন্যাশনাল টিম হলে ভালো, না হলে সে ক্লাব ফুটবলে থাকতেই হবে। আরেকটা জিনিস থাকলে খুবই ভালো, প্রথমটা ম্যান্ডেটারি, দ্বিতীয়টা হচ্ছে নাইস টু হ্যাভ, মানে ম্যান্ডেটারি মাঝামাঝি, সেটা হচ্ছে ডেভেলপমেন্টে অভিজ্ঞতা, মানে ডেভেলপমেন্ট টিমের, মানে বি টিমের বা কোনো ইউথ ডেভেলপমেন্টে একক কোচিংয়ের অভিজ্ঞতা থাকা দরকার। এটা কেন থাকা দরকার এটাও বলছি। এখন যা ভারতীয় ফুটবলের যা কেমিস্ট্রি বা ইকোসিস্টেম বা যেই সিস্টেমে বলুন, ইস্টবেঙ্গলের পক্ষে একদম সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভারতীয় নেওয়া সম্ভব নয়। যদিও এই মরশুমে নিতুরা কিন্তু নিয়েছে, জিকসানকে নিয়েছে, আনোয়ারকে নিয়েছে, যারা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার, মাহেশও আছে, কিন্তু তবুও এখন যেহেতু ভারতীয় ফুটবলে অনেক টিম এসে গেছে যাদের কাছে পয়সা আছে, আগেকার মতন সেই যুগ নেই। ইস্টবেঙ্গল মোহনবাগানের টেম্পো বা ইস্টবেঙ্গল মোহনবাগান মাহিন্দ্রা এই তিনটে টিমের কাছেই টাকা থাকবে বা জেসিটি, আর বাকিরা সব মানে ঝর্তি পড়তি প্লেয়ার নিয়ে লড়বে, সেই যুগটা নেই। এখন মোটামুটি অনেকের কাছে ভালো টাকা আছে, সুতরাং টাকা থাকা মানে যারা ধরুন প্রতিষ্ঠিত ন্যাশনাল টিমের ইন্ডিয়ান, তারা স্প্লিটেড হয়ে যায়, মানে ছড়িয়ে ছিটিয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয়, মানে আপনার কিন্তু কিছু জুনিয়রকে নিয়ে কাজ করতে হবে, এবং সেটা আপনি তখনই ভালো করে করতে পারবেন যদি আপনার কাছে কাজের অভিজ্ঞতা থাকে, যেটা কুয়াদ্রাতে ছিল না, জিরো অভিজ্ঞতা, জিরো, একদম জিরো। তো প্রথম দুটো যেটা দেখলাম, প্রথমটা ম্যান্ডেটারি আর সেকেন্ডটা ম্যান্ডেটারি কাছাকাছি, দুটো ব্যাপারে কিন্তু কুয়াদ্রাতে প্রায় জিরো। থার্ড যেটা, সেটা নাইস টু হ্যাভ, হলে ভালো, সফট স্কিল, মানে ইন্টারপার্সোনাল স্কিল, মানে কী করে আপনি মিডিয়াকে হ্যান্ডেল করবেন, কী করে আপনি সিনিয়র প্লেয়ারদের হ্যান্ডেল করবেন, তাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করবেন, যেই ব্যাপারে মানে আমরা ইতিহাস থেকে জানি পিকে ব্যানার্জি খুব ভালো ছিল, সুভাষ ভৌমিক ভালো ছিল, এই ব্যাপারে দুর্বল ছিল অমল দত্ত। তো এইটা থাকলে খুবই ভালো, মানে তাহলে একদম পারফেক্ট, খাপে খাপ হয়ে যায়। তো এই ব্যাপারগুলো যদি আপনি মাথায় রেখে আপনি যদি চয়ন করেন, দেখবেন আপনার কাছে অনেক অপশান আছে। কিন্তু এই ব্যাপারগুলোকে একদম অবজ্ঞা করে নিতুরা যেটা করেছিল, আইএসএল জয়ী একটা কোচ বা আইএসএল এ দারুণ অভিজ্ঞ একটা কোচ, এটা করতে গিয়ে পুরোটা ঘেটে গেছিল। এরা কোয়াদ্রাতকে নিয়েছিল, এরা যখন এনেছিল তখন তো কিন্তু আমি বলছি, এখন দেখবেন অনেকে খুব খিস্তি করছে, কোয়াদ্রাতকে খিস্তি দিচ্ছে। এরাই সেই ব্যক্তি, মানে ইস্টবেঙ্গল ফ্যান বলুন বা মিডিয়া বলুন বা ইউটিউবার বলুন, এরাই সেই ব্যক্তি যারা সুপার কাপ জেতার পর নাচানাচি করছিল কোয়াদ্রাতকে নিয়ে, ভীষণ নাচানাচি করছিল চিয়ার লিডারদের মধ্যে। আমি কিন্তু তখনও বলেছি একই কথা আমার চ্যাট ফোরামে, যারা আমার চ্যাট ফোরামে নিয়মিত লেখালেখি করে তারা জানে, আমি কিন্তু তখনও বলেছি, এমন নয় যে আমি যুগের সাথে তাল মিলিয়ে আমার বয়ান বদলেছে। আমি প্রথম দিন থেকে একই জিনিস বলে আসছি, যখন ইস্টবেঙ্গল সুপার কাপ জিতেছে তখনও বলেছি। এরাই নাচানাচি করছিল, এরাই আবার ওই দাবি এক দফা এক, মাঝে 1.5 মাস এই কাজ করে বেরিয়েছে, 5 সপ্তাহ এই কাজ করেছে, দাবি এক দফা এক, হুজুগে পার্টি, মানে নারীদের নিরাপত্তা, স্বাধীনতা, রিক্লেম দ্য নাইট। এরাই আবার যখন মানে একযোগে যায় ক্লাব মাঠে, তখন ওই মোহনবাগানের মা, মোহনবাগানের বোন করে বিভিন্ন খিস্তাখিস্তি করে। এই একই ব্যক্তিরা, মোহনবাগানের মাকে এই করি, মোহনবাগানের বোনকে এই করি, এরাই আবার ক্যান্ডেল নিয়ে চলে যায়, তিলোত্তমা তিলোত্তমার তোমার বিচার চাই, এরাই করে। এরাই আবার একসময় কোয়াদ্রাতকে নিয়ে নাচে, এরাই আবার এখন কোয়াদ্রাতকে নিয়ে গালাগাল করে। এই হলো কোয়াদ্রাতের ব্যাপার। এবার আসা যাক মানে ডেভেলপমেন্ট টিমে আবারও বলছি, ডেভেলপমেন্ট টিমটা পুরোটাই নষ্ট হয়ে গেছে। আপনারা অনেকেই নাচানাচি করেছেন, একে প্রমোশন দেওয়া হচ্ছে, ওকে প্রমোশন। এখন দেখবেন যে বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় আছে, অলোক থেকে শুরু করে নবী, এরা এখন হঠাৎ করে কোয়াদ্রাতকে খুব গালাগাল দিচ্ছে। এরাই কিন্তু কোয়াদ্রাতে খুব প্রশংসা করেছিল, সিজনের শুরুতে এরাই ভীষণ প্রশংসা করেছিল, এরাই এখন গালাগাল দিচ্ছে আর বলছে কেন বিষ্ণুকে আগে নামাচ্ছে না, কেন আমানকে আগে নামাচ্ছে না, কেন দেবজিৎকে নামাচ্ছে না, কেন হীরাকে নামাচ্ছে না। বেসিক্যালি এদের মাথায় দারুণ কিছু বুদ্ধি নেই, এরা ওই নিতু যা বলে তাই করে। এখন নিতু যেটা করে, নিতু মানে মোহনবাগানে যেটা করে না, যে প্রাক্তন খেলাতে খুব একটা পাত্তা দেয় না মোহনবাগান, ইস্টবেঙ্গল খুব মানে পাত্তা দেয়, মানে প্রাক্তন খেলোয়াড়দেরকে সম্মান দেয়। কিন্তু সম্মানটাকে এরা একটা মানে একটা কীভাবে বলবো, মানে এরা ভাবে যদি আমি কিছু একটা বলি যেটা হয়তো ক্লাবের বিরুদ্ধে বলবো বা ক্লাব কর্তারা যেটা বলছে সেই মতের বিরুদ্ধে বলবো, তাহলে হয়তো আমাকে ডাকবে না, এই ভয়ের জন্যই হয়তো এরা ওই মানে তালে তাল মেলায়। তো এদের কথার কোনো দাম নেই, এই অলোক বা যারা সুমিত,
বা নবী, এরা দেখবেন মানে এরাই কয়েক মাস আগে কিন্তু অন্য কথা বলছিল, কোয়াদ্রার দারুণ, কোয়াদ্রাতে এরকম, কোয়াদ্রা সেরকম। এরাই এখন উল্টো কথা বলছে, বলছে নান্দা খারাপ, এই খারাপ। দেখুন আমি চ্যাটফোনে বারবার বলে এসেছি নান্দার একটু সমস্যা আছে, মানে ফার্স্ট আছে একটু প্রবলেম আছে, এটা আছে, মানে এটা আমি কখনো বলিনি যে ও যেদিন দুর্দান্ত গোলও করেছে বলিনি যে ওর সমস্যাটা চলে গেছে, ওর একটা আছে, কিন্তু ওর একটা অভিজ্ঞতা আছে, ও থাকলে একটা ভয় ভয় থাকে, মানে অপোনেন্ট যে ও কখন কি করবে কেউ জানে না। হঠাৎ করে একটা দারুণ একটা ফার্স্ট টাচ দিয়ে দিল, পরবর্তী হয়তো একটা বাজে ফার্স্ট টাচ, কিন্তু একটা দারুণ ফার্স্ট টাচ করে দূরপাল্লার শট করে গোল করে দিল, তো একটা ভয় ভয় থাকে অপোনেন্টের যে সাইড ব্যাক, তারা ভয় ভয় থাকে। আর মায়ের তো একটা আছেই। তো হঠাৎ করে গতকাল এই মায়ের নান্দাকে তুলে নিয়ে নামিয়ে দিল আমান আর বিষ্ণুকে। তো বিষ্ণু নেমে একটা গোল করলো, ফাঁকতালে একটা গোল করে দিল, মানে নান্দা থেকে একটা পাস গেল দিয়ামান্তকাসের কাছে, দিয়ামান্তকাস দারুণভাবে ঢুকে গিয়ে একদম নিঃস্বার্থভাবে একটা ক্রস দিল, যেখান থেকে ট্যাপ ইন করে দিল। তো হঠাৎ লোকে বলতে শুরু করলো বিষ্ণু দারুণ, বিষ্ণু দারুণ। কিন্তু আপনি যদি তারপর খেলাটা দেখেন, দেখবেন ওই গোলটার পর থেকে, যে গোলটা হলো বিষ্ণুর, তারপর থেকে ইস্টবেঙ্গলকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে দুটো উইং পুরো মানে একদম নষ্ট করে দিয়েছিল কোয়াদ্রাত এই আমান আর বিষ্ণুকে নামে। কেন এদের কোনো ডিফেন্সিভ কোয়ালিটি নেই, এই দুটো ছেলে, এদের কোনো ডিফেন্সিভ কোয়ালিটি নেই, সেন্সও নেই। দেখবেন আমান একটা বল পেয়ে 4 জনকে ড্রিবল করে এগিয়ে যেতে লাগলো। এই আমানের ড্রিবল নিয়ে বলেছিলাম, মানে শেয়ার করেছিলাম, বিনো কেমন বলেছিল যে ও নাকি আইএসএল খেলতে খেলতে ওভার কনফিডেন্ট হয়ে ড্রিবল করছে। তার এক সপ্তাহ আগে আবার বিনো অন্য বয়ান বলেছিল যে ওই নাকি শিখিয়েছে আমানকে কী করে ড্রিবল করতে হয়, মেসির মতন, মানে পা থেকে বল ছাড়বি না যতক্ষণ না বল কেড়ে নিচ্ছে, আবার বলকে কাড়লে আবার গিয়ে বলটা কেড়ে নিবি। তো আপনারা দেখলেন 4 জনকে ড্রিবল করে তারপর একদম মানে ওকে মানে সবাই মিলে মানে একদম অভিমন্যু করে ছেড়ে বার করে দিল। সেইটা দেখে আবার ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ হঠাৎ রেগে গেল, কেন রাখলো আমি জানি না। ওরা কিন্তু লেজিটিমেটলি কেরালা ওকে মানে জায়গা দেয়নি, মানে ওকে মানে শোল্ডার চার্জ করে ওকে ফেলে দিয়েছে। তো ও হঠাৎ রেগে ঠেকে দেখলাম ইস্টবেঙ্গল গোলকিপার কোচ একটা হলুদ কার্ড খেয়ে গেল। তো এইভাবে মানে প্লেয়ারদের নিয়ে এখন আবার দেখছি হীরা মণ্ডলকে নিয়ে লাফালাফি শুরু করেছে। আর এরাই যারা হীরাকে এখন কেন হীরা জাস্টিস ফর হীরা বলছে, এরাই যখন মার্ককে সই করিয়েছিল তখন বলছে মার্ক দারুণ প্লেয়ার, মার্ক নাকি সারা মাঠে সমস্ত পজিশনে খেলতে পারে। তো আমি তখন বলেছিলাম যে মার্ক এমনই প্লেয়ার যে মার্কের বেসিক পজিশন কি সেটাই বলতে পারছে না কোয়াদ্রাত, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। কিন্তু এখনও এরা বলছে না মার্কের থেকে হীরা ভালো, না মার্ক খারাপ বলে এই নয় যে হীরা ওর থেকে ভালো, হীরা নেমে নড়াচড়াই করতে পারবেন। হীরাকে সেদিন মোহামেডানের বাচ্চারা পুরো চোখের জল নাকের জল করে দিয়েছে। আপনার কাছে মার্ক নিয়েছেন, এখন কি করতে পারেন দেখতে হবে। যদি কলকাতা ফুটবল লিগ থেকে কোনো ভালো কাউকে নেওয়া যায়, এখন তো চট করে নিতেও পারবেন না, যারা ধরুন অলরেডি খেলে ফেলেছে। চেষ্টা করে দেখা যেতেই পারে, ধরুন সায়নকে আপনি একটা সাইড ব্যাকে ট্রাই করতেই পারেন, কিন্তু এইগুলো করতে গেলে না ওই আলেহান্দ্রো টাইপ কোনো কোচকে লাগবে। আমি আলেহান্দ্রোকে বলছি না, আলেহান্দ্রো একটা সমস্যা আছে, ওকে দায়িত্ব দিলেই ও বিদেশি চয়নে ও নিজের এজেন্ট লাগিয়ে একটা ঘোটালার মতন একটা কেস করে ফেলে। তো এই বলার ছিল যে দর্শনটা আপনি ঠিক করুন। ইস্টবেঙ্গল কর্মকর্তারা যদি দর্শনটা ঠিক করে, এরা অনেক টাকা ঢেলেছে, ঠিক আছে, টাকা ঢেলে ভালো ভালো প্লেয়ার নিয়েছে, কিন্তু বেসিকটাতে এরা গন্ডগোল করে ফেলেছে। সমস্ত রান্না করে বা সমস্ত বাজার টাজার করে এনেছে, যেটা আমি লিখেছিলাম, ইলিশ মাছ, দামি দামি ইলিশ মাছ, এরা ডিমওয়ালা ইলিশ মাছ, একদম কচি খাসির মাংস এনে মানে কোথা থেকে একটা 5 স্টার হোটেল থেকে একটা ঝাড়ুদারকে নিয়ে চলে এসে বলছে 5 স্টার হোটেলের ঝাড়ুদার বা 5 স্টার হোটেলের একটা গেটম্যান ধরে নিয়ে চলে এসে বলছে আমার সিনিয়র টিমকে চালাবে, আমার জুনিয়র টিমকে চালাবে। ব্যাপারটা এখন এরকমই এসে দাঁড়িয়েছে। তো আশা করি আপনার দর্শনের দিকটা বুঝলেন বা ফিলোসফির দিকটা, এবার নামটা নিজেরাই বার করে ফেলতে পারবেন। মানে অনেক এরকম নাম পাবেন, মানে আমাকে কেন নাম বলতে হবে, প্লাস আমাকে যদি আপনি হঠাৎ করে বলেন ইভান কেমন, আমি জানিও না, আমি তো তার ব্যাকগ্রাউন্ড চেক করিনি। কিন্তু আপনাকে যে পয়েন্টগুলো বললাম, যে চেক পয়েন্ট, ওই চেক পয়েন্ট দিয়ে আপনি যদি মানে চেক করেন, মার্কেটটা চেক করেন, আপনি অজস্র নাম পাবেন। সেখান থেকে আপনি যাকে আনবেন সেই এসে ইস্টবেঙ্গলকে কিন্তু টপ 4-এ নিয়ে যাবে। তারপর কি সেটা আমি জানি না। আর একটা কথা বলে শেষ করব, এখানে দর্শন যে আইএসএল জিততে গেলে কি করতে হবে। আইএসএল জিততে গেলে কি আপনাকে আইএসএল জয়ী কোচ লাগবে? মোটেই না। আইএসএল জিততে গেলে আপনাকে ভালো খেলতে হবে। আপনি যদি ভালো খেলেন অটোমেটিক্যালি আপনি একটা টুর্নামেন্ট জিতবেন, ঠিক আছে। আপনি ভালো খেললে অটোমেটিক্যালি একটা টুর্নামেন্ট জেতার দাবিদার হবেন। জিতবেন কিনা জানি না, কিন্তু একটা দাবিদার হবেন। এবার ভালো খেলতে গেলে কি লাগবে? আপনার ভালো প্লেয়ার লাগবে আর ভালো কোচ লাগবে। তো আপনি ভালো প্লেয়ারগুলো এনেছেন কিন্তু ভালো কোচটা আনেননি। তো জীবনটা কিন্তু অতটাও কমপ্লিকেটেড নয়, কিন্তু আপনি যদি পুরো ঘেটে থাকেন, আপনার টপ ফ্লোরটা যদি ঘেটে থাকে, আপনার সলিউশনগুলো কিন্তু ঘেটে থাকবে, যেটা হয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে।
যে অনেক টাকা ঢেলেছে, অনেক শ্রম দিয়েছে। অনেকে বলছে দাদা নিতুদাকে গাল দিও না, নিতুদা এই নিতুদা সেই। আমি বলছি না, নিতুদার প্রয়াসে প্রবলেম নেই, কিন্তু এই ঘেটে গেছে নিতুদা। সকলে ভালো থাকবেন।